অনেক সময় পেশেন্টরা বলেন যে বিভিন্ন জায়গায় ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, পিঠে ব্যথা, ব্যথা সর্বস্ব শরীর। বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা হয় এবং বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যায় কোনো পরীক্ষাতেই এমন কিছু পাওয়া যায়নি যেগুলো দিয়ে এই ব্যথাগুলো ব্যাখ্যা করা যায়। খুব সামান্য কোনো ক্ষেত্রে একটু হিমোগ্লোবিন কারো ক্ষেত্রে কম আসে, কারো একটু বর্ডার লাইন সুগার বেশি, কিন্তু সেগুলো দিয়ে এক্সপ্লেন করা যাবে না এই ব্যথাটা কেন হচ্ছে। তো তারপরে এই পেশেন্টের সঙ্গে কথা বলে বিভিন্ন রকম লক্ষণ সিমটম দেখে ডাক্তারবাবুরা ডায়াগনোজ করেন যে এনার ফাইব্রোমায়ালজিয়া হয়েছে। এই ফাইব্রোমায়ালজিয়া বলে একটা অসুখ, এবং পেশেন্টরা খুব ঘাবড়ে যান। বিদঘুট একটা অসুখ হলো, একটা ভালো সুন্দর নাম হওয়া একটা অসুখ হতো, লোককে বলতে পারতেন। এই ফাইব্রোমায়ালজিয়া অসুখটা কি? তো আজকে আমরা এই ফাইব্রোমায়ালজিয়া নিয়ে একটা আলোচনা করব, যাতে একটা সম্যক ধারণা তৈরি হয় এবং যাদের এরকম প্রবলেম আছে তারাই একটা দিশা পান বা একটা গাইডেন্স পান যে এটার একটা চিকিৎসা করার জন্য একটা উপযুক্ত টার্ম বা অসুখ তারা জানতে পারলেন। প্রথম কথা বলি, এই ফাইব্রোমায়ালজিয়া একটা ওয়াইড স্প্রেড পেন হয় বডিতে, এবং সেটার জন্য তারা খুব কষ্ট পান এবং সেই পেনটা রিয়েল তাদের জন্য, এরকম না যে তারা বানিয়ে বানিয়ে বলছেন, এবং তারা সারা শরীরে বিভিন্ন জায়গায় সেই ব্যথা অনুভব করেন। শুধু তাই না, এই ব্যথার সাথে তাদের দুর্বলতা থাকে, তাদের ঘুম, এটার একটা প্রবলেম থাকে যে ঘুম ভালো করে হয় না, কারো অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা অন্য কোনো মানসিক সমস্যা থাকে, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পেটের গোলমালও হচ্ছে বা ইরিটেবল বাউল সিনড্রোমের মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে। ইরিটেবল বাউল সিনড্রোমের মতো এই কারণে বললাম, কারণ ইরিটেবল বাউল সিনড্রোম একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটা কোনো পরীক্ষা নিরীক্ষাতে কিছু পাওয়া যায় না। ফলে সবসময় একটা কনফিউশন থাকে যেটা আইবিএস না অন্য কোনো অসুখ। তো মোটামুটি সেই জন্য আমি বললাম ইরিটেবল বাউল সিনড্রোমের মতো। কমন সিমটমগুলো কি কি? 1 নম্বর, যে সারা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা। 2 নম্বর, মর্নিং স্টিফনেস, সকালবেলা উঠলে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা এবং শক্ত হয়ে থাকা। 3 নম্বর, খুব টায়ার্ডনেস বা ফ্যাটিগ। 4 নম্বর, ঘুমের অসুবিধা এবং সকালবেলা ঘুম থেকে উঠে সেই পুরো ঘুমটা হয়নি এরকম একটা শারীরিক অবস্থা তৈরি হওয়া। 5 নম্বর, মাথা ব্যথা। 6 নম্বর, কনসেন্ট্রেশন করতে প্রবলেম বা ব্রেন ফগিং হওয়া। 7 নম্বর, অ্যাংজাইটি বা ডিপ্রেশন। 8 নম্বর, টিংলিং বা নামনেস হওয়া, হাত পায়ে ঝিনঝিন করছে। এবং 9 নম্বর, পেটের সমস্যা হওয়া, সেটা আইবিএস হতে পারে বা অন্য কোনো ডাইজেস্টিভ ডিসঅর্ডার হতে পারে। তাহলে এই মোটামুটি 9টা সিমটমের মধ্যে তার রোগটার ডায়াগনোসিস হবে, বা এরকম 9টা সিমটমের মধ্যে 2-3টে থাকতে পারে, কারো 9টাই থাকতে পারে, কারো একটা থাকতে পারে, কিন্তু সিমটমগুলো এই 9টার মধ্যেই হতে হবে। ফাইব্রোমায়ালজিয়া কেন হয়? তাহলে বলা হয় যে একটা অল্টার্ড পেন সেন্সেশন হচ্ছে, আমাদের ব্রেন কোনো জায়গা থেকে একটা ব্যথা অনুভব করছে, আসলে সেখানে ব্যথা হওয়ার কোনো কারণ নেই। একটা অল্টার্ড পেন সেন্সেশন মানে অন্য রকম একটা ব্যথা অনুভূতি তৈরি হওয়া ব্রেনের মাধ্যমে, এবং খুব জটিল একটা অঙ্ক বলতে পারেন, বিজ্ঞান বলতে পারেন। এটার ঠিক নর্মাল পাথওয়ে কি সেটা পুরোটা এক্সপ্লেন করা যায়নি, কিন্তু পেশেন্টরা যারা এই ফাইব্রোমায়ালজিয়ায় ভোগেন তাদের পেন থ্রেশহোল্ডটা খুব কম, অল্পতেই তারা খুব বেশি ব্যথা অনুভব করেন, এবং পেন সেন্সিটিভিটি খুব বেশি, মানে একটুতেই খুব বেশি ব্যথা অনুভব করেন। আরও কারণের মধ্যে একটা হচ্ছে অল্টার্ড পেন সেন্সেশন, 2 নম্বর ক্রনিক স্ট্রেস, 3 নম্বর ঘুমের অসুবিধা, 4 নম্বর ভাইরাল ইনফেকশন, 5 নম্বর ফিজিক্যাল ইমোশনাল ট্রমা, 6 নম্বর জেনেটিক প্রিডিসপোজিশন। এই 6টা কারণ পাওয়া গেছে। কাদের মধ্যে এই ফাইব্রোমায়ালজিয়া বেশি হয়? মহিলাদের মধ্যে বেশি হয়, সাধারণত 30 থেকে 50 বছর বয়সের মধ্যে বেশি। পেশেন্ট যাদের মধ্যে ক্রনিক স্ট্রেস বা অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেশন এগুলো যাদের বেশি, তাদের মধ্যে বেশি হয়। আর সেই সব মানুষ বেশি ভোগেন যাদের মধ্যে লুপাস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য ব্যথার কোনো অসুখ আছে বা থাকছে, তাদের ক্ষেত্রে বেশি। তাহলে ইনভেস্টিগেশন কি করতে হবে? ইনভেস্টিগেশন করতে হবে সিবিসি, যে কোনো গন্ডগোল হলো কিনা, একটা সিআরপি, একটা ইনফ্ল্যামেটরি মার্কার, রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে কিনা তার জন্য আরএফ ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি করে এগুলো এক্সক্লুড করে দেখতে হবে তো আপনাকে। থাইরয়েড প্রোফাইল, যে থাইরয়েড থেকে এরকম সমস্যা হচ্ছে কিনা। থাইরয়েড আমি বলেছি আমাদের থাইরয়েডের ভিডিওতে যে হাইপোথাইরয়েডিজমে যখন টিএসএইচ বেশি থাকে হাতে পায়ে ব্যথা হয় বিভিন্ন জায়গায়,
আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা বা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা তার জন্য টেস্ট করা। ইউরিক অ্যাসিডও কখনো কখনো পরীক্ষা করে দেখা হয় যে ইউরিক অ্যাসিড বেড়েছে কিনা। মোটামুটি টেস্ট করে দেখা যায় যে এই টেস্টগুলো সব নর্মাল। পেশেন্ট বলল, ডাক্তারবাবু এত পরীক্ষা করলেন, টাকা চলে গেল, কিছু রিপোর্টে পাওয়া গেল না। ডাক্তারবাবু তাতে খুব খুশি হলেন। যে ডাক্তারবাবু খুশি হলেন এই কারণেই যে তার খারাপ কোনো অসুখ ডিটেক্টেড হয়নি। এমন অসুখ ডিটেক্টেড হয়েছে যে অসুখটা ডাক্তারবাবু আন্দাজ করতে পারছেন যে ফাইব্রোমায়ালজিয়া, যে পেশেন্টের জীবনহানি অন্তত হবে না, তাকে কিছু ওষুধ দিয়ে ঠিক করে ফেলা যাবে, সেই জন্য ডাক্তারবাবু খুশি হলেন। তাহলে ফাইব্রোমায়ালজিয়ার চিকিৎসা কী হবে? কিছুটা লাইফস্টাইল মডিফিকেশন, কিছুটা ওষুধ। লাইফস্টাইল মডিফিকেশনের জন্য কি কি করতে হবে? লাইফস্টাইল মডিফিকেশনের জন্য 7টা জিনিস আপনাকে করতে হবে। 1 নম্বর, রেগুলার লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি। 2 নম্বর, ঘুম ভালো করে করতে হবে। 3 নম্বর, স্ট্রেস কমানোর জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে, যোগা, মেডিটেশন, মাইন্ডফুলনেস বা এক্সারসাইজ বা নিজের যা হবি আছে সেটাকে নার্চার করা। 4 নম্বর, মেডিটেশন আর রিল্যাক্সেশন থেরাপি প্রত্যেক দিন করতে হবে। 5 নম্বর, ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে। 6 নম্বর, রেগুলার ব্যালেন্স ডায়েট আপনাকে খেতে হবে। আর 7 নম্বর, ওষুধ। ওষুধের মধ্যে আপনি কি পাবেন? ওষুধের মধ্যে প্রিগাবালিন, গাবাপেন্টিন, ডুলক্সেটিন, অ্যামিট্রিপটিলিন এইসব গ্রুপের ওষুধ। কারো কারো ক্ষেত্রে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি গ্রুপের ওষুধ কয়েকটা দিনের জন্য দেওয়া হয় যাদের পেইন খুব সিভিয়ার থাকে। তাহলে ফাইব্রোমায়ালজিয়ার এই ভিডিও শোনার পরে আপনার কি ধারণা তৈরি হলো? 3টে পয়েন্ট গুরুত্বপূর্ণ, যে ফাইব্রোমায়ালজিয়া ক্যান্সারের মতো মারাত্মক অসুখ নয়। 2 নম্বর, এটা ছোঁয়াচে না যে একজনের থেকে আরেকজনের শরীরে চলে যাবে। আর 3 নম্বর, সব টেস্ট নর্মাল দেখে জাস্ট আপনি কিছু হয়নি চলে যান বলে পেশেন্টকে ছেড়ে দেওয়ার কোনো মানে নেই। তার ব্যথা হচ্ছে বলে সে আমার কাছে এসেছে, সেই ব্যথাটাকে সম্মান দিয়ে, গুরুত্ব দিয়ে ডায়াগনোস করতে হবে। হতে পারে সেই ব্যথার একটা কারণ ফাইব্রোমায়ালজিয়া। নমস্কার।